ममता दीदी धैर्य रखो, सिर्फ नाम काटना नहीं, भाजपा सरकार आने के बाद एक एक घुसपैठिए को चुन चुन कर बंगाल के बाहर निकालने का हम। অমিত শাহ বিজেপির একটা এজেন্ডা হলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে বাংলাদেশিকে ধরা। প্রথমে যখন 2019 সালে এসআইআর হলো, এসআইআরে টোটাল যে সম্প্রদায়গুলোকে বলা হলো তার মধ্যে মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হলো, যার জন্য আমরা সবাই মুভমেন্ট করলাম। কিন্তু খেলাটা হলো অন্য, খেলাটা হলো এইভাবে ঘুরিয়ে হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে অথবা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসছে তাদেরকে একটা ধরার প্রক্রিয়া চলছে। সেটা হলো আমরা বরাবরই বলছি যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 26শে জানুয়ারি 1950 সালের যারা এখানকার বাসিন্দা তাদের ক্ষেত্রে একরকম, আর যারা বাংলাদেশ থেকে এপারে উইদাউট কোনো পাসপোর্ট ডকুমেন্টস ছাড়া এখানে এসছে তাদের ক্ষেত্রে অন্যরকম। আজকে যারা এদেরকে হাতে তালি বাজিয়ে বাজিয়ে এদেরকে উপরে তুলছে তাদেরকেই আজকে এই পুরো প্রক্রিয়াটা থেকে ফাঁসতে হবে। ফাঁসবে কিভাবে? ফাঁসবে হলো, দেখুন আপনি আমাদের পাশের রাজ্যে আসামে আপনি চলে যান, মানে পাশের পাশের রাজ্যে আপনি আসামে চলে যান। আসামে দেখবেন যেটা হলো মেন যে প্রথমে একটা কাট অফ ডেট ঠিক করা হয়, আসাম অ্যাক্রডে কাট অফ ডেট ঠিক করে। আমি যেগুলো বলছি আপনারা আইন যারা আজকে বিজেপির হয়ে হাততালি দিচ্ছেন এবং বিজেপির হয়ে স্টেজে প্রচার করছেন, অনেক মুসলিম কমিউনিটি আছে, অনেক মতুয়া যারা ওপার বাংলা থেকে এপারে এসছে, তারা বাংলার কালচার না জেনে তারা আজকে বিজেপিকে হাততালি দেওয়া হচ্ছে। আজকে মেন আপনাদেরকে বুঝতে হবে যে 2003 সালে আগে যারা এখানে নাগরিক ছিল তারা সব এখানে বসবাস করত, বসবাস এই অর্থে ধরুন 1950-এ 26শে জানুয়ারি যারা কনস্টিটিউশনের পিরিয়ড থেকে যারা এখানে বসবাস করছেন তারা এখানকার নাগরিক। আর বাকি প্রশ্নটা হলো তারপরে যারা বহিরাগত বাইরে থেকে এসছে, যদি পাসপোর্ট ভিসা এই সমস্ত ছাড়া যারা এখানে আছে তারা আজকে বিজেপির হাততালি দিচ্ছে, মনে করছে যে বিজেপি করলেই মনে হয় ক্ষমতায় আমরা হলো আমাদের এখানে নাগরিকত্ব বাঁচবে। বিজেপি পুরো আইনটাকে এমনভাবে চেঞ্জ করে রেখেছে 2003 সালে, সেখানে বলা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সালে একটা এতে ডেফিনেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে আইদার ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, হয় তুমি ভারতের নাগরিক অথবা তুমি অবৈধ অনুপ্রবেশকারী। আজকে তার বই প্রকাশ হলো, এই যেটা নামগুলো ডিলেট হচ্ছে। মাইনরিটি কমিউনিটির মধ্যে ম্যাক্সিমামটা আপনারা দেখবেন যে মাইনরিটি কমিউনিটির নামের স্পেলিংয়ের জন্য তাদের নাম ডিলিট করা হচ্ছে। কিন্তু এই ডিলিশন বেশি দিন থাকবে না, আস্তে আস্তে সব উঠে যাবে। সব থেকে ফাঁসবে কারা? ফাঁসবে হলো যারা 1950 সালের 26শে জানুয়ারির ওই ডিউরেশনে কোনো কাগজপত্র না দেখাতে পারবে, তাদেরকে লিঙ্ক ডকুমেন্টস দেখাতে হবে, আর তাদেরকে দেখাতে হবে তার বাবা মা কাকু অথবা কেউ যারা এই ভারতবর্ষের মাটিতে তাদের জন্ম। এখানে হলো এসআইআরের যে প্রক্রিয়াটা হচ্ছে জন্মগত নাগরিকত্বর কথাটা বলা হচ্ছে। আজকে আমাদেরকে এইভাবেই বুঝতে হবে জিনিসটা। আমি যেগুলো বলছি আপনারা সেকশন 6 আসাম অ্যাক্রডে দেখুন যে আসামে কি পরিস্থিতি হয়েছে। একটা লোকের নাগরিকত্ব প্রমাণ করার জন্য তাকে লক্ষ লক্ষ দিন ডকুমেন্টস খুঁজতে হয়েছে, তাদেরকে সমস্ত সব কিছু ট্রাইব্যুনাল ফেস করতে হয়েছে, ফরেনার্স ট্রাইব্যুনাল ফেস করতে হচ্ছে, হাইকোর্টে যেতে হচ্ছে, সুপ্রিম কোর্টেও যেতে হচ্ছে। ফলে যেটা অমিত শাহ বলছে যে ধরা হবে, বাঙালি সংস্কৃতি ওরা জানে না। বাঙালি সংস্কৃতি হলো মিশ্র সংস্কৃতি। বাংলাদেশ থেকে বহু লোক এপারে আছেন যারা ভাবছেন যে বিজেপিকে আজকে বাড়াবা দিলে তারাও বেঁচে যাবে, তাদের বাঁচার কোনো রাস্তা নেই, আইনটা সেটা বলছে না। আর যে সমস্ত মাইনরিটি সংগঠন আছে যারা বলছে আপনার ইসিআই আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু ইসিআই যে পাবে পুরো জিনিসটা ভেরিফাই করছে, এরপরে এফআরআরও ডিপার্টমেন্ট পুরো জিনিসটাতে ঢুকবে এবং আস্তে আস্তে পুরো পরিণামটা সেই পর্যায়ে যাচ্ছে যেটা আমরা আসামের ক্ষেত্রে দেখেছি। ফলে আমাদেরকে ওইভাবে জিনিসটাকে বুঝতে হবে এবং আপনারা এই জিনিসে সচেতন হন এবং যা যা ব্যবস্থা নেওয়া সেটা নিন। ভোটের পর বলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে ভোটের পর যাদের নাম ডিলিট হয়ে গেছে নাম উঠে যাবে, এই নিয়ে কি বলবেন? ভোটের পরে দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো মুসলিম কমিউনিটির মধ্যে টোটাল 26 লাখ মতো কি 34 লাখ মতো, মোটামুটি আমাদের হিসাবে 34 লাখ মতো যারা কোনো লিঙ্ক দেখাতে পারবে না 1950-র সঙ্গে।
লিঙ্ক না দেখানোর জন্যে তাদের ক্ষেত্রে যেটা হবে তারা হলো ফরেনার্স বলে ট্রিট হবে, এবং তাদের ক্ষেত্রে যা যা আইনানুগ ব্যবস্থা হবে সেটা হলো পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট এবং সিটিজেনশিপ অ্যাক্ট। এই তিনটে জিনিস যতক্ষণ না একটা মানুষ সামনে ফেলে পড়বে ততক্ষণ পর্যন্ত তার বোঝার ক্ষমতা নেই। সবাই মনে করবে যে আমরা এখন যেটা শুনছি সেটা হলো রাজনৈতিক লোকেদের কথা শুনছি। বিজেপি একরকম এসে কথা বলছে, সিপিএম আরেক রকম এসে কথা বলছে, তৃণমূল একরকম কথা বলছে, প্রত্যেকটা রাজনৈতিক দল এক এক রকম কথা বলছে। কেউ বলছে আপনার নাগরিকত্ব যেতে দেবো না, কেউ বলছে যে এসআইআর হলেই আমি মুভমেন্ট করা শুরু করব। কিন্তু আজ সেই কোথায় মুভমেন্ট, যা মানে ইসিআই যা যা করছে সব আমরা মেনে নিচ্ছি, মানে পক্ষান্তরে সব মেনে নিচ্ছি। তো এর পরিণাম যেটা হবে সেটা মানুষ বুঝবে আস্তে আস্তে। আমরা যেটা বলছি সেটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো না লাগতে পারে, তাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, কিন্তু যারা ওপার থেকে এসছে তাদের ক্ষতি তো অবশ্যই হবে। আচ্ছা, বিহারের ক্ষেত্রে দেখেছি 34,000 মানুষের যাদের ভোট ডিলেট হয়ে গেছে, তাদের রেশন বন্ধ হয়ে গেছে, ব্যাংকের বই বন্ধ হয়ে যাচ্ছে। একদম এটা আপনি ঠিক বলেছেন, কারণ যাদের ডিলিট হবে তাদেরকে এটা ধরে নেওয়া হবে যে একটা আইনে একটা কথা আছে যে অল দিস মানে স্টেটে যারা বসবাস করে তারা সবাই নাগরিক নয়, কিন্তু স্টেটের মানুষগুলো মানে যাদের কি প্রপার ডকুমেন্টেশন আছে তাদের তারা নাগরিক। মানে এইটা হলো সব খারই খারক, সব খার খার নয়। মানে এই যে একটা কথা আছে সেই কথাটাই আস্তে আস্তে পুরো মানে প্রতিফলিত হবে। এটা আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন, দরকার হলে আপনারা পড়ুন। আপনারা পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট এবং সিটিজেনশিপ অ্যাক্ট এবং এসআইআরের যে নোটিফিকেশনটা বলা হচ্ছে যেখানে বলছে যে মানে ইলিগাল মানে ফ্রিকোয়েন্ট মাইগ্রেন্ট যারা দীর্ঘদিন ধরে এখানে যারা মৃত ব্যক্তি আছে, এই সমস্ত জিনিসগুলো হলো ইলেকশন কমিশনের পাওয়ার আছে, কিন্তু এখানে বলছে যে ফরেনার্সদের একটা ক্লজ আছে যে ফরেনার্সরা যাতে এখানে না থাকতে পারে তার কথাও বলা হচ্ছে। তাহলে এই ফরেনার্স অ্যাক্ট, এই ফরেনার্সের সঙ্গে ফরেনার্স অ্যাক্ট এবং সিটিজেনশিপ অ্যাক্ট অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাচ্ছে। আপনারা যদি এসআইআর এর সেকেন্ড পেজটা দেখেন, মানে ইসিআই সাইডে বের করে দেখবেন যে সেখানে জন্মগত নাগরিকত্বর কথা বলা হচ্ছে। 1987 থেকে এর পর্যন্ত তাদের বাবা অথবা মা জন্মগ্রহণ করতে হবে। এর মধ্যে কেউ ইলিগাল মাইগ্রেন্ট হলে তার ছেলে মেয়ে ইলিগাল মাইগ্রেন্ট হবে। ফলে মোদি অমিত শাহ তো ওইটাই চাইছে, একটা নেপালিকে একটা বাঙালির সঙ্গে যদি একসঙ্গে দাঁড় করানো যায় তাহলে নেপালি আর বাঙালি চেনা যাবে, কিন্তু বাংলাদেশি লোকেদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে যদি একই জায়গায় রাখা হয় তাহলে চেনা সম্ভব নয়। ফলে এদের কাগজপত্র এবং এইগুলোকে ভেরিফিকেশন করে এদেরকে সেই পরিণাম দেওয়ার চেষ্টা করছে যেটা সাধারণ মানুষের ক্ষতি হবে। ভোটের আর মাত্র 3 দিন বাকি, এই যে 27 লক্ষ মানুষ যে ডিলেট হয়েছে, এরা কি ভোট দিতে পারবে না? টোটাল 19টা ট্রাইব্যুনাল, ফার্স্ট অ্যাপিলেট কোর্ট, 19টা ট্রাইব্যুনাল, টোটাল যে পরিমাণ হচ্ছে আমাদের কাছে হিসাব আছে সেটা হলো টোটাল আপনার 10,000-এর আগে 21 তারিখ এবং 29 তারিখের 10,000-এর বেশি হবে না। ফলে এই প্রক্রিয়াটা 2029 সাল পর্যন্ত চলবে, মানে যতক্ষণ না বিধানসভা ইলেকশন পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। আমি জানি না এত তাড়াতাড়ি পুরো জিনিসটা কীভাবে ডিসপোজ হবে, একটা হিউম্যান ক্যাপাসিটি তো বলেই তো ব্যাপার আছে।